টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, মোটামুটি পরপর 3টা সপ্তাহ অন এ রিকভারি ট্র্যাক স্টক মার্কেট। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব শাকিল রিজভী। তাকে আপনারা সবাই চেনেন। তিনি একজন ভ্যালু ইনভেস্টর এবং মার্কেটের ট্রেডিং ইনসাইটও তার খুব ভালো। বাজারের গতিবিধি, মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিকে চেনা, দুদিক থেকেই তিনি বেশ এক্সপার্ট। আমরা এখনকার প্রেক্ষাপটে তার মার্কেট ইনসাইটগুলো শুনবো। শাকিব ভাই, স্বাগতম। ধন্যবাদ। বেশ, আমরা আপনার মাঝখানে বাজার খুব পড়ে যাচ্ছিল, তখন বিনিয়োগকারীরা আপনার কথা বলছিলেন যে আসলে আপনি তখন খুবই কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় আপনাকে পাচ্ছিলাম না আমরা। তো একটা ভালো সুযোগ গেল শেয়ার কেনার। আমরা জানি না সামনে হয়তো এরকম সুযোগ আসবে। আপনি আসলে এই সুযোগগুলো কিভাবে কাজে লাগিয়েছেন? তো আমার এন্ডে তো আমি তো আগেও অনেক শেয়ার কিনে ফেলছি, সুতরাং যেটুকু ছিল সেটা কেনার চেষ্টা করছি আর কি। তবে যেদিন 4800 হয়েছিল ওই দিন আমি ছিলাম না আর কি মার্কেটে। ওই দিন আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, এনিওয়ে তারপরে আমি বোঝার চেষ্টা করছি যে এই মার্কেট যে 4800, আবার আর কেউ কেউ বলতেছে আরও কমবে, আমার কানের কাছে বলে গেল 4200 হবে, 3000 হবে। এগুলা মানে উদ্বিগ্ন করছে। এটা পরে পুরোপুরি জিনিসটা বোঝার চেষ্টা করলাম কেন হচ্ছে, কি হচ্ছে, এটা কি পরে একটা জায়গায় যে কনফিডেন্স আসলো যে আপনার যে প্রাইসের উপরেই তো ইন্ডেক্স, সে কোম্পানিগুলোর দামের উপরেই তো ইন্ডেক্স। এই দামটা নির্ধারণ হয় কোম্পানির আর্নিংয়ের উপরে। আর্নিংটা কীরকম হয়েছে আমাদের, সেটার উপরেই তো পি রেশিও, সেটার উপরেই কিন্তু আসলে দামের উপরেই কিন্তু আপনার ইন্ডেক্স। এখন দেখা যাচ্ছে আমাদের ওভারঅল যে 4800 হয়েছিল, তখন পি রেশিও ছিল ডিএসসির 8.9 বা 9-এর মতো। তো আমাদের লাস্ট ইতিহাসে দেখা গেছে যখনই 8 বা 9-এর কাছে আসে ইন্ডেক্স, সেটা বেশিক্ষণ থাকে না, ওটা আবার ঘুরে চলে যায়। হয়তো আসতে পারে, আসলে বেশিক্ষণ সাস্টেইন করে না। ইন্ডেক্স আমি বলবো না, ইন্ডেক্স তো আবার বিভিন্ন প্যারামিটার আছে, যেমন কম্পোজিশনটা এরকম। মনে করেন এখন যে 6 মাস আগে যেগুলো ফ্লোর প্রাইসে ছিল, এটার একটা অ্যাডজাস্টমেন্ট হবে আবার ডিসেম্বরে, জানুয়ারিতে দেখা যাবে ওগুলার অনেক দিন ট্রেডিং হয় নাই, সেই জন্য। কিন্তু একটা জিনিস সবসময় চিরন্তন, আপনার কোম্পানি আর্নিং অ্যান্ড পি রেশিও। তো এখন আমাদের পি রেশিও মনে হয় 9.5 বা এরকম আর কি। আমাদের অ্যাভারেজ ঢাকা স্টক এক্সচেঞ্জের পি রেশিও থাকে হলো 12 থেকে 14 এর ভিতরে। তার মানে আমরা একটা বেশি গ্যাপ আসছিল। আর যখনই দেখা যায় 19-20 পার হয়ে যায়, তখন ওই মাস আবার পড়ে যায়, তখন আর সাস্টেইন করে না মার্কেটটা পি রেশিও। ইন্ডেক্স যেটাই হোক, এখন একটা ইন্ডেক্স কিন্তু 10,000 ইন্ডেক্সও সাস্টেইন করবে যদি পি রেশিও 10 হয়ে যায়। কারণ হলো যদি কোম্পানিগুলোর আর্নিং বাড়ে, ইন্ডেক্স তো অটোমেটিক বেড়ে যাবে। আর্নিং বাড়াটা খুব ইম্পর্টেন্ট। তো যে আর্নিং আছে, আমরা এখন অতি আশা করলে তবে না, যেটা আমাদের রিয়েলিটি, যে কোম্পানিগুলো যে পারফরমেন্স করতেছে ওভারঅল, কিছু কোম্পানি তো পারফর্ম করে না। এই যেগুলা পারফর্ম করে তার ভিত্তিতে একটা মানে মোটামুটি সর্বনিম্ন পর্যায়ে চলে আসছিল, পি রেশিও 9, এখন মনে হয় 10-এর মতো আছে এরকম। রাইট। এই যে আপনার একটা নিশ্চিন্ত থাকার ফর্মুলা ছিল, যেটা আপনার যে বছরে একটা ডেভিয়েশন হয়, বছরে থাকে যে 20 টাকা নামে আবার 40 টাকা, 30 টাকা যায়। এবং হ্যাঁ, আপনার এইটা একটা থাকেই, প্রত্যেকটা শেয়ারেরই থাকে। তবে যখন আপনার ব্যাংকের ইন্টারেস্টটা বেড়ে যায়, তখন হয় কি, যখন কম ফান্ডামেন্টাল কোম্পানিগুলোর উপরে সেল প্রেশারটা বাড়ে। ওকে। আর যেগুলা ভালো ডিভিডেন্ড দেয়, তাদের দাম না বাড়লেও তার উপরে কিন্তু সেল প্রেশারটা কম আসে, এবং কিছু কিছু বাড়েও। আমরা দেখলাম যে স্কোয়ার ফার্মা 170 টাকা ছিল, সেটা বাড়ছে, গ্রামীণ ফোনও বাড়ছে, এবং সেগুলাতে হয় কি যে বছর শেষে তো একটা ভালো ডিভিডেন্ড পাচ্ছে, সেই জন্য থাকে। আর যেগুলা মনে করেন ডিভিডেন্ড নাই, স্পেকুলেশন হইছে, মানে অনেক ধরনের খেলা হইছে, সেইখানে কিন্তু একটা কারেকশন হয়। আচ্ছা, আপনি তো ডিভিডেন্ডের টাকা ইনভেস্ট করছিলেন। জি জি। এবং তারপরে বাজার একটা বড় ধাক্কা এসেছে।
হুম। রাজনৈতিক পট পরিবর্তন, সুশাসন সংস্কার, হ্যাঁ। সবকিছু মিলিয়ে যে আপনার বড় বড় জরিমানা করা, হুম। তারপরে আপনার যে সুদের হার ক্রমাগত বাড়ছিল এই সময়টাতে। তো এই যে দরপতনের সময় আপনি তো ইনভেস্টেড ছিলেন, জি, জি। তো এই সময় আপনি আসলে ঠিক মাথা এ- ঠান্ডা রাখলেন কিভাবে? না, এই একটা জিনিস হলো কি, আমার যেটা যে বললাম না যে কমার একটা লিমিট আছে, লাস্টে তো কেউ আর ফ্রি দিয়ে দেয় না, কোনো শেয়ারই জিরো হয় না। তো আরেকটা জিনিস হলো, আমি যে কোম্পানি কিনবো তার পি রেশিও কত, কার নেট অ্যাসেট ভ্যালু কত, তার ডিভিডেন্ড yield কত। আমি যদি দেখি যে আমার এই কোম্পানিগুলোর ডিভিডেন্ড yieldও 6%, 7% হয়, ব্যাংকে রাখলে 10 পাওয়া যায়, আমার একটা সুবিধা হলো যে আমি যদি কোনো দিন এই 365 দিনে 30 টাকাও বাড়ে, তাহলে আমার ওই ব্যাংকের চেয়ে বেশি হবে। আপনি সিম্পল সূত্র। হ্যাঁ, হুম। আচ্ছা, এইটা একটা হিসাব করে রাখা আর কি। আবার আপনি যখন দাম কমে, যে ইনভেস্টার, যে লং টার্ম ইনভেস্টার, শর্ট টার্ম ইনভেস্টার, সবার পোর্টফোলিও ভ্যালুই কিন্তু কমে। এখানে কিন্তু আমারটাও কমবে, আরেকজনেরটাও কমবে, আর আর যে ট্রেডার তারও টাকা কমবে। ট্রেডারের সমস্যাটা যেখানে হয়, সে তো বেশি দামে কিনে লসটারে ফাইনাল করে ফেলে, বেশি দামে কিনে কম দামে বিক্রি করে যখন তার টাকাটা ছোট হয়ে গেল, তখন আবার যখন আরেকটা ট্রেড করে আরও কম দামে, আবার বেশি দামে কিনে আরও কম দামে হচ্ছে, এই বারবার এই কাজ করতে করতে কিন্তু সে ডিক্লাইন হয়ে যাইতেছে। আর যেটা ইনভেস্টারের হয় কি, যদি ডিভিডেন্ডওয়ালা কোম্পানি থাকে তার পোর্টফোলিওতে, তার ভ্যালুয়েশন কমতে পারে, তার শেয়ারগুলো কিন্তু রয়ে গেছে, সে আবার আরেকটা সুন্দর সকালে আবার সেটার দাম পাবে, অবশ্যই পাবে। এই যে সাম্প্রতিক দরপতনে মাঝখানে মাঝখানে কিছু আপসুইং ছিল, আপনি কি এগুলোতে কিছু শেয়ার বিক্রির সুযোগ হিসাবে কাজে লাগিয়েছেন কিনা? না, আমি বেশিরভাগ কেনার সুযোগই কাজে লাগাইছি, বিক্রিটা এখনো ওইভাবে চিন্তা করি। যেগুলো আপনার ইনভেস্টমেন্ট গ্রেড স্টক যেগুলো। আরেকটা জিনিস হলো কি, যারা বড় ইনভেস্টার পৃথিবীতে আছে, ওয়ারেন বাফেট বা যাদেরই দেখেন, তারা অনেক টাকা শেয়ার মার্কেট থেকে বানাইছে, তাদের পোর্টফোলিও তার লাইফ টাইমে 2-3 বার অর্ধেক হয়ে গেছে। তো ভ্যালুয়েশন কমা, যেমন দেখা গেল যে আম্বানির শেয়ারের ভ্যালুয়েশন অনেক বাড়ছে, তারপর এত $1 বিলিয়ন মালিক, আবার একটু দাম কমে গেলে দেখা গেল কমে যাচ্ছে। তার মানে উনারা কিন্তু প্যানিক হয়ে যাচ্ছে না যে আমারটা শেয়ারটা কমে গেল, আমি তাড়াতাড়ি বিক্রি করে দিই এখনই। মানে এই মানসিকতা থেকেই বের হয়ে যেতে হবে, আপনার কোম্পানিটার উপরে আস্থা থাকতে হবে। আমি যে আজকের বাজারে কি প্রাইস হয়েছে সেটা আমার ফ্যাক্টর না, আমার কোম্পানিটা আমি কিনছি যে প্রাইস, সেই দামে কেনাটা ঠিক ছিল কিনা, আর যদি নতুন টাকা থাকে, এখন বেশি কমে গেছে, ওইটার সাথে আরও কিছু কম দামে কিনে রাখা। স্টুডিওতে ঢুকতে ঢুকতে আপনি 4 রকমের শেয়ারের কথা বলছিলেন। একটা হচ্ছে যে প্রুভেন ব্লু চিপ, যেগুলো হাই ডিভিডেন্ড পাওয়া যায় এবং তাদের গ্রোথ আছে, মিডিওকর, তারপরে জাঙ্ক। হ্যাঁ, এই ক্যাটাগরিগুলো সম্পর্কে এখনকার বাজার প্রেক্ষাপটে আপনার মূল্যায়ন কি? এইখানে আমাদের মার্কেটের একটা বড় অংশ কিন্তু ব্যাংক, এই একটা বড় অংশ। এই ব্যাংক তো মোটামুটি ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু ব্যাংক সম্পর্কে যে আলোচনা বা মিডিয়াতে যে ধরনের পাবলিকেশন আসতেছে, সেটা রিয়েল অ্যানুয়াল রিপোর্ট দেখলে বোঝা যাবে ব্যাংকগুলোর রিয়েল অবস্থাটা কি। তাহলে ব্যাংক সেক্টর যদি যে সংস্কার করতেছে, ব্যাংক থেকে তো এখন আর লুটপাট হবে না আশা করা যায়। এইটাতে যদি একটা সিগন্যাল আসবে যে ব্যাংকগুলা শেয়ারের প্রাইস কিছুটা বেটার হইতে পারে। আরেকটা সেক্টর হলো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের যে ডিভিডেন্ড দেয়, মোটামুটি ভালোই ডিভিডেন্ড দেয়, যেগুলা মনে করেন লাইফ বা জেনারেল ইন্স্যুরেন্স, তার ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দেয়, একেবারে যে জাঙ্ক শেয়ার বলা যায় না। আমাদের ব্যাংকও কিন্তু একসময় ব্লু চিপস কোম্পানি ছিল। তাহলে যদি ব্যাংক আর ইন্স্যুরেন্স দাঁড়ায় যায়, তাহলে কিন্তু আমাদের মার্কেটের আরেকটা সেক্টর হলো আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানি, আর সেই সাথে বাংলাদেশীয় কিছু ভালো কোম্পানি, এটাও একটা কর্নার। আরেকটা আছে যে আসলে কোনোগুলা আছে বস্তুতই খারাপ শেয়ার, আর কিছু আছে পরিস্থিতির কারণে খারাপ, ভবিষ্যৎ আছে। খারাপ শেয়ার এই মুহূর্তে ডিভিডেন্ড দিতে পারতেছে না, কিন্তু লং টার্ম একটা ভবিষ্যৎ আছে, এটার উপরে স্পেকুলেশন হইতে পারে। কিন্তু যেটা একবারেই বন্ধ বা এটার আর কোনো সম্ভাবনা নাই, সেটা নিয়ে স্পেকুলেশন হইলে আবার আরও লস খাওয়ার সম্ভাবনা, যেটি সাম্প্রতিক কয়েক বছরে অনেক বেশি হয়েছে। এবং এই জাঙ্ক শেয়ার আর এই
নো ডিভিডেন্ড কোম্পানিগুলোর সুবিধা কি, ডিভিডেন্ড দেয় কোম্পানির রেকর্ড ডেট হয়, রেকর্ড ডেটে নাম উঠে কে কার শেয়ার, এইটাতে কোনো ডিভিডেন্টের নাই, সুতরাং সেইটার সে আপনার কেনা বেচা সারাদিন করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জিনিসগুলো তখনই টিকে যখন ব্যাংক ইন্টারেস্টটা কম থাকে। যে সময় হয়েছে তখন এফডিআর রেট ছিল 6%, এখন এফডিআর রেট 10-11-তে চলে গেছে, এখন কিন্তু টাকাটা এক্সপেন্সিভ হয়ে গেছে। তো এখন জাঙ্ক শেয়ার আপনি কিনে আরেকজনের দেওয়াটা টাফ হয়ে যাবে, এই জন্যই কারেকশনগুলো হয়। আবার যদি ইন্টারেস্ট কমে তাহলে দেখবেন যে জাঙ্ক শেয়ারের অ্যাক্টিভিটি বাড়বে, এবং যারা এইটারে গেম হিসেবে নেয়, জাঙ্ক শেয়ার কেনা বেচা করে মানে করে আরেকজনের কথা শুনে, বা কেউ দুই একটাতে লাভও হয় আবার আরেকটাতে এমন লস হয় যেটা অপূরণীয় ক্ষতি। সুতরাং এগুলাতে থেকে সতর্ক থাকতে হবে, আরেকজনের কথা থেকে না কিনে নিজে ভালো করে বুঝে কেনা উচিত। ওভারঅল মার্কেট নিয়ে আর কি আমরা যদি আপনার ব্রডার পার্সপেক্টিভ থেকে বলি, সেন্ট্রাল ব্যাংকের যে প্রজেকশন বা তাদের যে হিন্টস, যে হাই ইনফ্লেশন বা হাই রেট এটা আরও কন্টিনিউ করবে মোটামুটি একটা সময় পর্যন্ত আর কি, আরও 1 বছর এরকম আমরা জুন পর্যন্ত শুনছিলাম। টোনটা মনে হচ্ছে যে আরেকটু বাড়তেও পারে আর কি, যে ইনফ্লেশন কার্ভ করতে। তো ক্যাপিটাল মার্কেটের বা স্টক মার্কেটের ব্রডার পার্সপেক্টিভ থেকে আপনি কি ফোকাস করছেন? না, এইখানে যদি ইন্টারেস্ট রেটটা এই পর্যায়ে থাকে তাহলে একটা হিসাব করতে পারবেন যে আর তো বাড়তেছে না, তারপরে হয়তো কমবে। তো ইন্টারেস্ট রেট যখন কমবে তখন আর এই দামে শেয়ারগুলো পাওয়া যাবে না, কারণ তখন আবার একটা বাই প্রেশার আসবে। সুতরাং ব্রডারে তো যদি একটা জিনিস, যে ব্যাংকের যেভাবে টাকাগুলা বাইরে চলে যাচ্ছিল সেই জায়গাটা তো থামানো গেছে। আমার কাছে মনে হয় এইটাই এখন আমাদের আত্মতৃপ্তি। তারপরে যদি রিকভারি যতটুকু হয় ততটুকুই লাভ, এবং যদি এই সুশাসনটা মানে ধরে রাখা যায়। কিন্তু বারবারই আমরা ব্যর্থ হই। 90-এর পরে আমাদের সংস্কার হয়েছিল, তারপরে কিন্তু মার্কেট কিন্তু অনেক বাড়ছিল, 96-এ দেখছেন তো অনেক বাড়ছিল, তারপরে আবার 2007-8-এ পরে 2010-ও হয়েছিল। সুতরাং যে সংস্কারের পরে কিন্তু অর্থনীতিতে একটা ব্যাপক উত্থান হয়। এই সংস্কার পিরিয়ডটাও একটু সময় সাপেক্ষ, কিন্তু অনেক আছে যেগুলা ব্যাংকের সমস্যা আছে, সেগুলা রিপেয়ারের কাজ চলতেছে। তো আমার মনে হয় যে ব্রডার সেন্সে টোটাল মার্কেট মানে যা হওয়ার তো হয়ে গেছে, এখন সামনে আশা করা যায় বেটার হবে। কারেক্ট। যারা আপনার দুর্বল শেয়ারগুলোতে আটকে গেছেন, তারা এখন পোর্টফোলিওটা ঠিক কিভাবে হ্যান্ডেল করবেন? এইটা আমি আরেকটু বলি, যারা দুর্বল বা সবল শেয়ার কিনে অনেকে আটকে গেছে, যারা মানে ভালো কোম্পানি দেখে কিনছিল একটু বেশি দামে, এখন একটু কমে গেছে মার্কেট খারাপ হওয়ার কারণে। আর যেগুলা জাঙ্ক শেয়ার সেগুলো তো বেশি কমছে, যেমন 20 টাকার শেয়ার 200 টাকা উঠছে, এখন যদি 50 টাকাও হয় তাও আগের দামের চেয়ে বেশি, বাট 200 টাকা থেকে তো 50 টাকা তার ক্যাপিটালের প্রায় 4 ভাগের 3 ভাগই চলে গেছে। তো একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আমি যদি মার্কেটে থাকি, মার্কেটের সাথেই আমার চলতে হবে। আমি যদি মার্কেটে ট্রেডিং করি, ইনভেস্ট করি, আমি মার্কেটের বাইরে গিয়ে চিন্তা করাটা, মার্কেটের প্রাইসে ভুল ধরাটা বোকামি ছাড়া আর কিছু না। মানে আপনার এইটার সাথে অ্যাডজাস্ট করেই, কারণ আমি যে শেয়ারটা কিনছি আমারটাও কমছে, আপনি যে শেয়ারটা কিনছেন আপনারটাও কমছে, পুরো বাজারটাই কমছে, তখন আপনার মূল্যায়ন করতে হবে আমার এটা বিক্রি করে আরও বেটার অপরচুনিটিতে কোনো জায়গায় পাই কিনা, অন্য জায়গায় ইনভেস্ট করতে পারি কিনা। কারণ আপনি যদি এটা ধরে রাখি আমি বেশিক্ষণ, আমার যদি কোনো ফায়দা না হয়, তার চেয়ে সুইচ করে অন্য জায়গায় যাওয়া ভালো, বুদ্ধিমানের কাজ। সুতরাং যেরকম আমি কম দামে বিক্রি করতেছি, আরেকটাও কিন্তু কম দামে পাচ্ছি। এবং যেটা আপনার বেশিরভাগ ক্ষেত্রেই এই আপনি যে বলতেছেন এই লসটা কাভার করা, লসটা কাভার করার একটাই উপায় হলো ট্রেডিং করতে হবে। প্রচুর ট্রেডিং করে যদি সেই লসটা কাভার করা যায়, যেটা মনে করেন আমরাও ছোট বয়সে এরকম অনেক ভুল করতাম, তারপরে আবার বাসায় বসে চিন্তা করতাম যে কিনলাম 300 টাকা, আজকে 150 টাকা, 6 মাস ধরে বসে দিলাম 150 টাকা আরও কমতেছে, তো এখন আমি করবোটা কি? এটা কি আমি রাখবো?
পরে যখন অ্যানুয়াল রিপোর্ট সব কিছু পড়ে দেখলাম যে না, আমার টোটালটাই তো ভুল, এটা তো 150 টাকা হওয়া উচিত না। দুর্বল শেয়ারে আটকানো যাবে না, আটকাতে হবে আসলে যে যদি আটকান যেগুলোতে ডিভিডেন্ড পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, এইবারে যে ডিভিডেন্ড গুলো আপনি পাচ্ছেন বা পাবেন, এগুলো কি স্টক মার্কেটে ইনভেস্ট করছেন আর ফিক্সড ইনকামের কথা ভাবছেন? না, এখন যে অনেকগুলো ভালো ভালো ডিভিডেন্ড দিছে এবং খুবই ভালো লুক্রেটিভ প্রাইসে আছে, পি রেশিও, এগুলো তো ব্যাংকে রাখার চেয়ে ইনভেস্ট করা ভালো। আপনার যে ডিভিডেন্ড ইল্ড আছে তাও দেখা যায় যে 5-6% পরে, এবং এবং দাম বাড়ার একটা সুযোগ রয়ে গেল। আপনি যদি 100 কোটি টাকার একটা ফ্রেশ ফান্ড এই সপ্তাহে আপনার কাছে আসে, আপনি কি 100% ইকুইটিতে প্ল্যান করবেন? অবশ্যই 100। এখন তো যে কোম্পানিগুলার যে সমস্ত দামে আছে ভালো শেয়ার, সেগুলাতে বিনিয়োগ করার ইয়েতেই থাকবো। এবং সেইখানে যদি আমার ডিভিডেন্ড ডিল মনে করেন 6% হইলো, 100 কোটিতে আমি বছর শেষে 6% ডিভিডেন্ড পাই, আর যিনি ব্যাংকে রাখছে উনি পাবেন হইলো 11%, তাহলে আমি 5% ইয়েতে আছি, মানে শর্ট আছি এফডিআর এর চেয়ে, ব্যাংকে রাখার চেয়ে বা বন্ড কেনার চেয়ে। আমার একটা সুযোগ আছে, এই 365 দিনে অন্তত 20 টাকা বাড়ার সুযোগ আছে। আমি এইটা প্রতিদিন না বাড়লেও 1 বছরে 2 বার অন্তত পাবো। সেই সুযোগটাতে দেখা যায় যে এফডিআর ইন্টারেস্টও ক্রস করে, কারণ মানে ওই গ্যাপটা আর হলো ডিভিডেন্ড ডিল। তবে আপনার একেবারে মানে 4 গুণ 5 গুণ করার প্রত্যাশা করলে আবার সেটা হতাশ হইতে হবে। এখন এই যে এই স্টাইল অ্যান্ড থিওরিতে আমরা ধরেন ঠিক 1 বছর আগেও চেষ্টা করছিলাম ভালো শেয়ারগুলো হোল্ড করার, বা ইনভেস্টররা করছিল, বাট একটা ফার্দার লোয়ার লো ক্রিয়েট করেছে মার্কেট অ্যান্ড দ্যাট হার্ড। এখন এই পরিস্থিতি থেকে লোয়ার লো বড় সড় দরপতনের ঝুঁকি আছে কিনা, বা কতটা আপনার কাছে মনে হয়? না, এইটাই আমি আরেকটু আগে যেটা বললাম, যদি আমার পোর্টফোলিওতে 5টা শেয়ার থাকে, সবগুলোই দাম কমছে, একটা দেখলাম যে আসলে অন্য আমি যেটা কিনি নাই সেটা আরো কমছে, আরো ভালো ডিভিডেন্ড দেয়, আমারটার চেয়েও আরো বেশি দাম কমে গেছে, আমারটা কমছে 30%, ওইটা করছে 70%, তো আমি মনে করি আমার যেটা রাখছিলাম সেটা বিক্রি করে ওইটা কেনা ভালো। আইসিবি তার আপনার যে 5,000 কোটি টাকা প্রথমে চেয়েছিল সরকারের কাছ থেকে, একটা যে আপনার সফট লোনের আকার, সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে, তো ওটা গত সপ্তাহে আপনার সরকারের যে সোভরেন গ্যারান্টি যেটা সেটা পেয়েছে। এই ফ্যাক্টরগুলোতে আপনি কতটা, বা আপনার রেসপেক্ট কতটা? না, এই ফ্যাক্টরগুলোতে আমার খুব একটা আমি স্বাচ্ছন্দ্য না। আমার কথা হইলো রিয়েল বিনিয়োগকারী হইলো লক্ষ কোটি। আইসিবি মানে একটা ফান্ড নিয়ে এসে বাজারে কিনবে, দাম বাড়বে, এটা কিন্তু আসলে আইসিবি কিনতে পারে, কিনে তার পোর্টফোলিও সাজাইতে পারে, কিন্তু প্রাইস রে বাড়াই দিবে এই আশায় যদি থাকি তাহলে তো এটা মার্কেট হইল না। মার্কেটের থাকতে হবে হইলো আমাদের মেইন ক্রাউড, মেইন বিনিয়োগকারীরে নিয়ে আসতে হবে। আমাদের এখানে হয়েছে কি, আসল বিনিয়োগকারীরে বিতাড়িত করে, মানে খারাপ শেয়ার মানে পর্যাপ্ত পরিমাণে ফিডিং করে, তা তো বিনিয়োগকারী এখান থেকে চলে গেছে। এখন আর্টিফিশিয়ালি দামটা ঠিক রাখার জন্য ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড, কোম্পানির টাকা এনে দাম বাড়ানো, ব্রোকারের ইন্টারেস্টের টাকা বন্ধ করে দিয়ে দাম বাড়ানো, এই সমস্ত প্রক্রিয়া কিন্তু আসলে ক্যাপিটাল মার্কেট ফ্রেন্ডলি না। এগুলাতে মানুষ আরও মানে হতাশ হয়, যেটা আন্তর্জাতিকভাবে এগুলো আইসিবি কিনতে পারে, কিন্তু আইসিবির যতটুকু কিনবে ওইটাই আমার মূল টার্গেট না। আমার কোম্পানি কি করে, আইসিবি যদি না করে কি কোম্পানিটা জিরো হয়ে গেল? এই জায়গায় আসতে হবে, কোম্পানিটার পারফরমেন্সটা দেখতে হবে, কোম্পানিগুলো ঠিক আছে কিনা, এবং আমরা যে অ্যানুয়াল রিপোর্টগুলো দিচ্ছি, অডিট রিপোর্টগুলো দিচ্ছি, সেই ফিগারগুলো ঠিক আছে কিনা, নাম্বারগুলো ঠিক আছে কিনা, ওইখানে আমার মনে হয় এসিসির জোর দিতে হবে। আস্থার জায়গা বাড়াইতে হইলে আসল টাকা কিন্তু মানুষের কাছে, বিনিয়োগকারীর কাছে। মনে করেন 5 লাখ কোটি, আপনার আইসিবি কি করবে 2-3 হাজার কোটি টাকা দিয়ে? আপনার আনতে হবে মানুষে আস্থায় আনতে হবে যে আমরা আর মানে ফেক ব্যালেন্স শিট অ্যালাউ করব না, উইন্ডো ড্রেসিং ব্যালেন্স শিট অ্যালাউ করব না। এইটা মেসেজটা যদি দিতে পারেন, বিনিয়োগকারী অবশ্যই আসবে, এবং ভালো কোম্পানির যদি
এই বোর্ডে আসে তাহলে অবশ্যই বিনিয়োগকারী আসবে, সেখানে আস্থাও আসবে। এখন যদি আমার বোর্ডের মধ্যে সব ডিভিডেন্ড না দেওয়া কোম্পানিরে আমি বাইরে থেকে সরকার থেকে টাকা এনে ওইটারে মানে বাড়ানোর চেষ্টা করি, এই টাকাটাও কিন্তু নষ্ট হবে। এই চেষ্টাগুলো আসলে ফল দেয় না। ফল দেয় না। এগুলা মার্কেট ক্র্যাশের পরে দেখা, পরবর্তীতে আরো আমরা যদি বলি বিনিয়োগকারী শিক্ষা দরকার, বিনিয়োগকারী কি শিখবে? কারণ আমি তো আনতেছি খারাপ শেয়ার, স্টক এক্সচেঞ্জ থেকে নিষেধ করা হইতেছে যে এই শেয়ারটা দেওয়ার উপযুক্ত না, এটা দিয়েন না, সেটাও লিস্টেড হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে। এবং আরেকটা জিনিস হইলো কি, ক্যাপিটাল মার্কেট হইলো পুঁজিবাদী ব্যবস্থার, এটা হইলো কাবাগর। পুঁজিবাদটা হইলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে যোগ্য সে থাকবে, যে ভালো বুঝবে সে জিতবে, যার স্পেকুলেশন ভালো সে ভালো পয়সা পাবে। এখানে কিন্তু সবাই সমান হইতে পারবে না, কারণ এখানে যে যত স্মার্ট সে তত বেশি। স্মার্ট হওয়া এক জিনিস আর করাপশন করা কিন্তু দুইটা আলাদা জিনিস। এবং এখানে দেখা যাচ্ছে যেমন আইপিও, লাস্টের দিকে কি হলো যে আইপিও করতে গেলেও তার একটা শেয়ার থাকতে হবে, একটা আইন করা হইলো। এটা কি ঠিক হইলো? আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফার। পাবলিকের শেয়ার বিও অ্যাকাউন্ট নাও থাকতে পারে, সে আজকেই সে শেয়ার কিনতে পারে। সুতরাং এই ধরনের আইন তো ঠিক না। সেই এই মানে মার্কেট ভালো করার জন্য অনেক আইন করা হয়েছে যেটা আসলে মার্কেটের সাথে টোটালি যায় না, এবং তারপরেও ভালো হয় না। ভালো হয় না, মার্কেটের সাথে যায় না। তো মার্কেটে যারা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস করেছে, রাইট, ইন্টারন্যাশনাল প্র্যাকটিস না। মানে এইভাবে এই সরকার থেকে টাকা আইনা, ওইখান থেকে আইনা ব্রোকারের টাকা টান দিয়ে নিয়া এই কিনো এইভাবে মার্কেট হয় না। মার্কেটে কনফিডেন্স আনতে হবে পাবলিকের, যে এই ব্যালেন্স শিট এই যার নাম্বারগুলো দিছে সেই নাম্বারগুলো সঠিক আছে। এটা কি আমরা করতে পারবো? এটা কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম যারা আছে বা এসএসসি, এই জায়গাগুলো, স্টক এক্সচেঞ্জ, এই জায়গাগুলোতে বেশি গভীর নজর দিতে হবে, তাইলেই মার্কেটের আস্থা ফিরে আসবে। এবং যদি এখন তো এই 3 মাসে কোনো আইপিও আসে নাই, এবং এই আইপিও দরকার নাই, যদি ওই ধরনের আইপিও হয় কোনো আইপিও দরকার নেই। এই চিটার বাটপার আইপিও তো কোনো দরকার নাই। আপনার যদি অল্প থাকে লিস্টেড, সেইটাই থাকবে, অসুবিধা নেই। এমনিতে লিস্টেড কোম্পানির সংখ্যা নিয়ে আপনি অনেক দিন এই বাজারকে দেখছেন, অনেক চড়াই উতরাই দেখেছেন, অন্যান্য দেশের বাজারও আপনি স্টাডি করেন। আমাদের আসলে লিস্টেড কোম্পানির সংখ্যা বাই দিস টাইম কত হওয়া উচিত ছিল? লিস্টেড কোম্পানির সংখ্যা অনেক কম। আমাদের যে পরিমাণ কোম্পানি আছে জয়েন্ট স্টক কোম্পানিতে লিস্টেড, সেইখানে প্রায় 350 কোম্পানি, খুব কম। আমাদের এইখানে তো মানে 1-1.5 হাজার কোম্পানি লিস্টেড হওয়া উচিত, তাইলে আপনি মার্কেটের মানে ভলিউম পাইতেন, মার্কেট অনেক ধরনের সুযোগ হইতো। আপনি শর্ট সেল করতে পারতেন, আপনি ডে ট্রেডিং করতে পারেন, ইন্টার ডে ট্রেডিং, তারপরে ফিউচার, অপশন। এখানে এত লিমিটেড আইটেম। এটা আবার একটা জিনিস যে ব্যাংকে থেকে যেহেতু টাকা পাওয়া যায়, কোম্পানিগুলোর তো এখানে আসার দরকার নাই, যেহেতু সেগুলো অনেক আলোচনা। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিরেক্টর। আপনারা এই স্টক এক্সচেঞ্জ থেকে, 2 স্টক এক্সচেঞ্জ থেকে ইনভেস্টমেন্ট করে যে সেন্ট্রাল কাউন্টার পার্টি কোম্পানিটা করেছেন, অ্যান্ড দে হ্যাভ এ বোর্ড যেটাতে কিনা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা মেনলি আপনার বোর্ডটা চালাচ্ছেন। তারা তো এখন পর্যন্ত তাদের যে কোনো ভিজিবল অ্যাক্টিভিটিস আসেনি। তারা মিটিং করেন, প্রোগ্রাম করেন, অ্যানুয়াল জেনারেল মিটিং করেন, এর কারণটা কি, বা আপনারা কি জন্য পুশ করেন কিনা? এইখানে হয়েছে কি যে কোম্পানিটা হয়েছে অ্যারাউন্ড 5 বছর। রাইট। এইটা একটা সফটওয়্যার আর একটা হার্ডওয়্যার কিনে এই কোম্পানিটা যে সেট করবে, সেটাতে এত দীর্ঘ সময় লাগার কথা না। এই সিসিবিএল না হওয়ার কারণে কিন্তু যে আলোচনাগুলো হয় যে আমাদের এখানে ইন্টারডে ট্রেডিং, শর্ট সেল, ফিউচার, অপশন, এগুলো নাই, কারণ একটা প্রতিষ্ঠানই তো আমাদের নাই। সেই প্রতিষ্ঠানটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে 160 কোটি, চিটাং স্টক এক্সচেঞ্জ থেকে এরকমই, তারপরে সব মিলে 300 কোটি টাকা পেইড আপ দিয়ে এই কোম্পানিটা করা।
কিন্তু এখনো আমরা এটা গো লাইভে যাইতে পারি নাই। এবং আপনি যেটা বললেন, এর পুরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, চেয়ারম্যান, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, সব ডাইরেক্টররা আগেও ছিলেন, এখন হয়তো আবার নতুন আসছেন। আর স্টক এক্সচেঞ্জ থেকে যারা যাচ্ছেন তারাও 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর চিটাগং স্টক এক্সচেঞ্জ থেকে। তার মানে যারা রিয়েল মার্কেটের সাথে আছে তারা কিন্তু এই বোর্ডের ভিতরে নাই, তাদের কোনো ভয়েসও নাই, তারা জানেও না কি হচ্ছে এটার ভিতরে। বাট এই যে শেয়ার হোল্ডার হিসাবে আপনারা শেয়ার হোল্ডার হিসেবে জানি হচ্ছে হবে। আমরা তো ওই বোর্ডের থেকে যারা আমাদের রিপ্রেজেন্টেটিভ পাঠাই আর কি, আরেকজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, তার থেকে শুনি যে কাজ করতেছে হবে এরকম। আচ্ছা, তো এই করতে করতে বছর ধরে একই জিনিস চলছে। এখন লাস্ট শুনলাম যে সফটওয়্যার কেনার অর্ডার হয়েছে, এই পর্যন্তই আমি জানি। তো যেহেতু মানে যাদের ব্যথা তারা তো এটার ভিতরে নাই, এটাই আমার অবজারভেশন। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে শেয়ার হোল্ডার বা স্টক এক্সচেঞ্জের শেয়ার হোল্ডার যাদের শেয়ার আছে বা চিটাগং স্টকে, তাদের কিন্তু এই বোর্ডে রাখা হয় নাই। তাহলে কি হবে যে কনফ্লিক্ট হবে। কনফ্লিক্ট তো অপারেশনের সময় হইলে হইতে পারে, সেই অপারেশন তো এখনো শুরুই হয় নাই। বলা যাইতো যে যখন এটা গঠন হইতেছে তখন অবশ্যই 5 জন শেয়ার হোল্ডার ডাইরেক্টর থাকতে হবে, তাইলে আপনার জিনিসটা অনেক আগে শেষ হয়ে যেত। আপনার যদি স্টক এক্সচেঞ্জ তো ডিমিউচুয়ালাইজ হইল 13 সালে, তার আগে যে মেম্বাররা যে পরিচালনা করতো, কম্পিউটার তো ছিল, আগেও তো ট্রেডিং হইতো। যদি সিস্টেমও চেঞ্জ হচ্ছে এর ভিতরে, যদি শেয়ার হোল্ডার ডাইরেক্টররা যদি জোর না দিত বা মানে এটার উপরে লেগে না থাকতো, আপনার তো স্টক এক্সচেঞ্জে ট্রেডিং করতেও পারতেন না, হয়তো বন্ধ হয়ে থাকতো 2 বছর। কারণ আপনার তো প্রেশার নাই, তো আপনার কবে করতে হবে কোনো প্রেশার নাই, ডেডলাইন নাই। মানে কাঠামোগত বিতর্কটা সামনে সেভাবে প্রমিনেন্টলি না এসে কাজটা যদি আপনার এগিয়ে যায়, সেটা এখন বেশি দরকার, এখন কাজটা শেষ করা দরকার। এই যে আমরা যে আপনি উদাহরণ হিসাবে বলছিলেন যে প্রিভিয়াস কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নমেন্টের সময়ে একটা রিফর্ম অ্যান্ড কনফিডেন্স বিল্ড আপ হয়েছিল। তো এখন যে রিফর্ম, তারপরে মার্কেট আপনার যে আগের মতো একটা বড় সড়ো শুট আপ করার যে ফান্ডামেন্টাল গ্রাউন্ড আপনি কতটা দেখছেন? যদি সঠিকভাবে যেভাবে হচ্ছে ব্যাংকগুলার এবং সুশাসনগুলা যদি আসে, অবশ্যই ফরেন ইনভেস্টার আসবে। ওইটা ডাইকে আনতে হবে না, আমার পারফরমেন্সই ডাক দিবে ওদের। ওরা সবাই সব কিছু নজর রাখতেছে, কে কী করছে। আমার রিজার্ভ যদি বাড়ে, ব্যাংকের ইন্টারেস্ট যদি আস্তে আস্তে সহনীয় হয় এবং বাংলাদেশের সক্ষমতা আরও বাড়ে, তাহলে তো অবশ্যই ভালোর দিকে যাবে। এবং প্রত্যেকটা রিফর্মের পরে মার্কেট কিন্তু ভালো হয়, কিন্তু ভালো হয়ে থাকে না। কারণ হইল কি, আমরা যে কোম্পানিগুলো লিস্টেড করি বেশিরভাগই গ্রোথ নাই, ওরা হারায় যায়, দাম বাড়ে কিন্তু দামটা টিকে না। ইন্ডিয়াতে হয় কি, যে গ্রোথ কোম্পানি এত আসে সেইখানে বা চায়নাতে, সেই প্রাইস ইনভেস্টাররা যে দামেই কিনুক না কেন, কোম্পানির গ্রোথের কারণে তার পুষায় যায়। এবং কোম্পানি এত গ্রোথ হয় যে একটা ইন্ডিয়াতে একটা ছেলে যদি 27 বছরে চাকরি করে, তার বেতনের টাকার সেভিংসও শেয়ার মার্কেটে রাখে। তারপরে সে মনে করেন রিটায়ার্ডের সময় দেখা যায় যে তার কোটি কোটি টাকার অ্যাসেট হয়ে গেছে। আমরা তো শেয়ারটারে একটা তাস খেলার মতো নিয়ে নিছি, এটা যে একটা ইনভেস্টমেন্টের এরিয়া, এটা যে বিনিয়োগ করা যায়, সেই জায়গাটায় আমরা আনতে পারি নাই। বিনিয়োগকারীর দোষ, আমরাই আনতে পারি। এবং আপনার রিলাই করার মতো কোম্পানির সংখ্যাই আসলে খুব কম। এইখানে আপনার একটু কাজ করা দরকার। যে বড় লোনের ব্যাপারে দেখলাম তো বড় লোনে অনেক খেলাপি হয়ে যায়। এরকম 3,000, 4,000, 5,000 কোটি কোম্পানি যাইতে হইলেই তার আগে শেয়ার মার্কেটে দেখা করে যেতে হবে, শেয়ার মার্কেটে লিস্টেড করতে হবে। আর যদি যোগ্যতা না থাকে তাহলে তো শেয়ার মার্কেটেও লিস্টেড হইতে পারবে না। তো আমাদের এখানে তো একটা ছিল যে পেইড আপ ক্যাপিটাল ক্রাইটেরিয়া ছিল যে 50 কোটি পেইড আপ হলে তখন লিস্টেড হতে হবে। এটা তো পরে এক সময় তুলে দেওয়া হয়েছিল। না, ফোর্স তো করা যাবে না, এখানে ওই ব্যাংক লোনটা সীমিত করে দিতে হবে। আচ্ছা, আমাদের তো ব্যাংক লোন তো উন্মুক্ত। কারণ হইলো কেউ হয়তো 1 কোটি টাকাও লোন পায় না, আরেকজনে কিভাবে 30,000 কোটি টাকা লোন পায়। শাকিল ভাই, অসংখ্য ধন্যবাদ চমৎকার ইনসাইট মার্কেট পরিস্থিতি নিয়ে। দর্শক, আমরা শাকিল ভাইয়ের কাছ থেকে এখনকার প্রেক্ষাপটে আসলে তিনি তার ইনভেস্টমেন্ট থটসগুলো শেয়ার করলেন, বিভিন্ন সেক্টর অ্যান্ড কোম্পানির যে ধরন
তার গ্রোথ পার্সপেক্টিভ থেকে বা ফান্ডামেন্টাল পটেনশিয়াল থেকে সেগুলো সম্পর্কে তিনি বলছিলেন। তিনি এখন আসলে যেগুলো 5%, 6% পর্যন্ত ডিভিডেন্ড ইল্ড পাওয়া যাচ্ছে, এই ধরনের স্টককেই এক নম্বরে রাখেন তার ইয়েতে। কারণ যে তার একটা সিম্পল সূত্র আছে যে বছরে অন্তত 2বার একটা মেজর লো অ্যান্ড মেজর হাই হয়, তিনি সেগুলো ধরার চেষ্টা করেন। সবসময় যে আপনি সেখানে ক্যাপিটাল গেইন পাবেনই তা না, একবার না পেলে পরের বার পাওয়া সম্ভব, বাট যে শেয়ারগুলো তিনি ধরে রাখতে পারেন সেই শেয়ারগুলো তার পোর্টফোলিওতে মেজর ওয়েট। আর যেসব দুর্বল কোম্পানির শেয়ার সম্পর্কে তার কাছ থেকে আমরা উত্তর শুনেছি যে সুদের হার যখন বাজারে বেশি থাকে তখন আসলে এই ধরনের শেয়ারে ঝুঁকি নেওয়ার মতো ইনভেস্টর কমে যায়। এজন্য এই ধরনের শেয়ারে যদি কেউ আটকে যায় তাকে ওয়েট করতে হয় আসলে বাজারে কখন আবার সুদের হার কমবে এবং পর্যাপ্ত ফান্ড ইনফ্লো হয়ে এই ধরনের শেয়ারে স্পেকুলেশন বাড়বে, তখনই মেইনলি সেসব শেয়ারে অপরচুনিটিগুলো আসে আর কি। আমাদের প্রোগ্রামটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।